ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো স্টুডেন্টস? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি ক্লাস 8-এর তোমার লেসন 4 থেকে এক্সারসাইজের কিছু প্রশ্ন এবং যেগুলো ভেতরে থাকে সে প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করি। এক্সারসাইজে যেটা প্রথম প্রশ্ন দেখো, ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন কে? তিনটের মধ্যে আছে হেস্টিংস, কর্নওয়ালিস, ডালহাউসি। উত্তরটা হবে কর্নওয়ালিস। মহলবাড়ি ব্যবস্থা চালু হয়েছিল কোথায়? বাংলায়, উত্তর ভারতে না দক্ষিণ ভারতে? উত্তর ভারতে। দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ, আবুয়া না বেগাশ্রম? উত্তর হবে অগ্রিম অর্থ। ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল কোথায়? রিসরায়, কলকাতায় না বোম্বাইতে? রিসরায়। দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলে কি? সম্পদের বহির্গমন, অবশিল্পায়ন না বর্গাদারি ব্যবস্থা? কোনটা হবে? সম্পদের বহির্গমন। ঠিক আছে। আচ্ছা, দুয়েরটা দেখো, নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও। প্রথম যেটা আছে 1794 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়, এটা ঠিক না ভুল? ভুল। নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে, এটার উত্তর হবে ভুল। তারপরটা দাক্ষিণাত্যে তুলো চাষের সঙ্গে আমেরিকার গৃহযুদ্ধের বিষয় জড়িত ছিল, ঠিক না ভুল? ঠিক। রেলপথের বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্যে ভারতের বাজার চেয়ে পুরো ছেয়ে গিয়েছিল, উত্তর হবে ভুল। টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানি শাসনের কথা মাথায় রেখেই বানানো হয়েছিল, এটা হবে ঠিক। ঠিক আছে, আমরা পরের প্রশ্নগুলো এবারে এক এক করে দেখি। এই যেখানে আছে সূর্যাস্ত আইন কাকে বলে, তারপরে তোমার দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল, এই সব কটাই কিন্তু তোমার টেক্সটেও আছে। তাও আমি এখান থেকে কিছুগুলো দেখাচ্ছি। এখানে দেখো, সূর্যাস্ত আইন কাকে বলে? সূর্যাস্ত আইন ছিল 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস প্রবর্তিত বন্দোবস্তের একটি শর্ত। চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে বছরে একটি নির্দিষ্ট দিনের মধ্যে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো। শেষ দিনে সূর্য ডোবার আগেই প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের জমিদারি হাতছাড়া হতো। কোম্পানির রাজস্ব আদায়ের এই নিয়মকেই বলা হচ্ছে কি? সূর্যাস্ত আইন। চিরস্থায়ী বন্দোবস্তে জমির অধিকার জমিদারের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা ছিল কার হাতে? কোম্পানির হাতে। কোম্পানি জমির মালিকানা নিজের হাতে রাখার জন্যই কিন্তু এই আইন চালু করেছিল। ঠিক আছে। আচ্ছা, পরটা দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত সুফল এবং কুফল, আমরা এটা দুটোই জানবো আজকে। তো এই সুফলটা 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস এই বন্দোবস্ত চালু করেছিলেন। তো সুফলটা প্রথমে জানি। 1 নম্বরে হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে সরকারের প্রাপ্য রাজস্বের পরিমাণ নির্দিষ্ট হয়েছিল। 2 জমিতে জমিদারের সত্ত্ব সুনিশ্চিত হওয়ার জন্য জমির উন্নতির দিকে জমিদারগণ নজর দিয়েছিলেন। 3, তাছাড়া কৃষকদের অবস্থার উন্নতিও ঘটেছিল। এটা গেল সুফল। কুফলগুলি কি ছিল না? সূর্যাস্ত আইন অনুসারে জমিদারদের নির্দিষ্ট সময়ের মধ্যে খাজনা দিতে না পারলে কিন্তু তাদের হাত থেকে জমিদারি চলে যেত। নিলামের মাধ্যমে জমির বন্দোবস্ত দেওয়ার ফলে অনেক ভূঁইফোর জমিদারের উৎপত্তি হয়েছিল, অর্থাৎ যাদের অর্থ ছিল, বড় ব্যবসায়ী বলো বা অন্যান্য যাদের একটু মানে অভিজাত শ্রেণীর লোকেরা, তারা কিন্তু সেই সুযোগে জমিদারি কিনে নিতে পারত। ঠিক আছে, যেহেতু নিলাম হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো, কৃষক ও সরকারের মাঝে মধ্যস্থভোগী শ্রেণী উদ্ভব হয়েছিল, ফলে কৃষকের ওপর অত্যাচারও বেড়েছিল। তো তাহলে সুফল ও কুফলগুলো আমরা জানলাম। পরেরটা জানবো, রায়তবাড়ি বন্দোবস্ত বলতে কি বোঝো? 1820 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি রাজস্ব আদায়ের যে ব্যবস্থা করেছিল তাকে বলা হচ্ছে রায়তবাড়ি বন্দোবস্ত। আর রায়ত মানে হচ্ছে কৃষক। এই বন্দোবস্ত মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সি কিছু অংশে চালু হয়েছিল। থমাস মনরোকে রায়তবাড়ি বন্দোবস্তের প্রবর্তকও বলা হয়ে থাকে। তাহলে এই ব্যবস্থাতে কিন্তু সোজাসুজি তোমার ব্রিটিশ কোম্পানি এই রায়ত অর্থাৎ কৃষকদের সাথে বন্দোবস্ত করতে চেয়েছিল, কিন্তু এখানেও তারা মানে তাদের সুরা হয়নি। ঠিক আছে, তারপরেই যে বন্দোবস্তটা তারা চালু করেছিল সেটা হচ্ছে মহলবাড়ি। আচ্ছা, 1822 খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ সরকার রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে মহলবাড়ি ব্যবস্থা চালু করেছিল। কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হয়েছিল বা গঠিত একটি মহলে কয়েকজন ব্যক্তিকে যৌথভাবে রাজস্ব দেওয়ার শর্তে যে জমি যারা দেওয়া হতো তাকে মহলবাড়ি বন্দোবস্ত বলা হয়ে থাকে।
এই ব্যবস্থা উত্তর ভারত ও মধ্য ভারতের কিছু অঞ্চলে চালু হয়েছিল, মানে কয়েকটি গ্রামের সমষ্টিকেই মহল বলা হচ্ছে, আর এই ব্যবস্থাটাকেই বলা হচ্ছে মহলবাড়ি ব্যবস্থা। তাহলে এটা ফেল হয়ে যাওয়ার পরে তারা এই ব্যবস্থা চালু করেছিল, কিন্তু এখানেও কিন্তু ব্রিটিশ সরকারে কোনো রকম তারা মানে প্রফিট দেখতে পায়নি। ঠিক আছে, তারা সবসময়তেই চেয়েছিল যে সব কিছু ব্যবস্থায় তাদের পার্মানেন্ট একটা হয়ে যায়, চিরস্থায়ীভাবে। আচ্ছা, পরটা আমরা যাচ্ছি, দেশীয় শিল্পের অবক্ষয় দুটি কারণ লেখো। এটা অনেক সময় আসে, তো দুটো দেখছি আমরা ছোটো ছোটোভাবে দেখি। এক হচ্ছে কোম্পানি অসম শুল্ক নীতি, যেটা হচ্ছে ইংরেজ কোম্পানি দেশীয় শিল্প ধ্বংস করার জন্য ভারতে উৎপাদিত শিল্প সামগ্রীর ওপর অধিক শুল্ক আরোপ করেছিল। দ্বিতীয়ত, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডে উৎপাদিত দ্রব্য সামগ্রীতে ভারতের বাজার ছেয়ে গিয়েছিল। এই দুটো কারণ হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এটা দেখো, এটাও ইম্পর্টেন্ট। অনেক সময় দাদন প্রথা বলতে কি বোঝায়? দাদন বলতে বোঝায় অগ্রিম দেওয়া বা ঋণ দেওয়া, অগ্রিম অর্থ দেওয়া বা ঋণ দেওয়া। ইংরেজরা পণ্য উৎপাদনকারীকে অগ্রিম অর্থ দিয়ে তার উৎপাদিত দ্রব্য দাদনদাতার কাছে বিক্রি করতে বাধ্য করত। একে দাদন প্রথা বলা হতো। এতে দাদন গ্রহীতা দাদনদাতাকে কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হতো। আচ্ছা, আর এই দাদন দিত, এটা কখন চালু করেছিল? মানে নীল চাষ থেকে নীলকরদের তারা বাধ্য করেছিল, এই দাদন দিয়ে তাদেরকে পুরো বাধ্য করেছিল যাতে তারা নীল চাষ করতে বাধ্য হয়। অগ্রিম টাকা তাদেরকে দিয়ে কিনে নিয়েছিল। ঠিক আছে, পরটায় আছে বাগিচা শিল্প বলতে কি বোঝো? বাগিচা শিল্প বলতে মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে উৎপাদিত ফসলের চাষভিত্তিক শিল্পকে বোঝায়। ঔপনিবেশিক ভারতে নীল, চা, কফি প্রভৃতি বাগিচা ফসলের উৎপাদনে ইউরোপীয়দের উৎসাহ ছিল অনেক। যদিও এই বাগিচা শিল্পের বিকাশের ফলে ভারতের অর্থনীতির বিশেষ কোনো কিন্তু উন্নতি হয়নি। আচ্ছা, আরেকটা দেখো এখানে, মহাজনী ব্যবস্থা বলতে কি বোঝায়? ব্রিটিশ কোম্পানির আমলে ভারতের গ্রাম সমাজে মহাজনী ব্যবস্থার বিস্তার ঘটেছিল। মহাজন বলতে বোঝায় যে ব্যক্তি সুদের বিনিময়ে টাকা ধার দেন। মহাজনদের সুদের বিনিময়ে টাকা ধার দেওয়ার ব্যবস্থাটাকেই বলা হচ্ছে মহাজনী ব্যবস্থা। ঠিক আছে, আচ্ছা, এটাও ইম্পর্টেন্ট। দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল? 1875 খ্রিস্টাব্দে মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দাক্ষিণাত্যে মহারাষ্ট্রের পুনা ও আহমদনগর জেলায় যে কৃষক বিদ্রোহ হয়েছিল তাকে সরাসরি পরিভাষায় দাক্ষিণাত্য হাঙ্গামা বলা হয়। আচ্ছা, কারণগুলি দেখো। এক হচ্ছে অত্যধিক ভূমি রাজস্ব। দাক্ষিণাত্য হাঙ্গামার অন্যতম প্রধান কারণ ছিল রায়তবাড়ি ব্যবস্থায় কৃষকদের ওপর অত্যধিক করের বোঝা। দ্বিতীয়, তুলোর মূল্য হ্রাস। ঠিক আছে, দাক্ষিণাত্যে কৃষক বিদ্রোহের অন্যতম প্রধান কারণ ছিল তুলোর মূল্য হ্রাস পাওয়া। তারপরে দক্ষিণ ভারতের শাহুকার মহাজনরা দরিদ্র চাষিদের বিভিন্নভাবে শোষণ করত। এসবের কারণেও কিন্তু দাক্ষিণাত্যে হাঙ্গামা হয়েছিল। আচ্ছা, যেটা সব থেকে আরও ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অবশিল্পায়ন বলতে কি বোঝো? অবশিল্পায়ন বলতে বোঝায় দেশীয় শিল্পের অবক্ষয়। ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে দেশীয় শিল্পের অবক্ষয় ঘটতে থাকে। এর কারণ ছিল 1813 সালের অবাধ বাণিজ্য নীতি। 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে ও অবাধ বাণিজ্য নীতি ঘোষিত হয়। ফলে ইংল্যান্ডে উৎপাদিত জিনিসপত্রের ভারতের বাজার ভরে যায় এবং ভারতের শিল্পগুলি ধ্বংস হতে থাকে। তারপরে দেখো অসম শুল্ক নীতি। ব্রিটিশ সরকার 1815 সালে এক আইন জারি করে ইংল্যান্ডের কারখানায় তৈরি কাপড়ের দাম 2.5% তোমার ট্যাক্স ধার্য করে। অপরদিকে ইংল্যান্ডে ভারতীয় বস্ত্রের প্রবেশ বন্ধ করার জন্য সেখানে 67.5% পর্যন্ত শুল্ক ধার্য করেছিল। ঠিক আছে, এটা হচ্ছে অবশিল্পায়ন, যার ফলে তোমার দেশীয় শিল্পের অবক্ষয় হয়েছিল এবং এর ফল কী হয়েছিল সেটা আমরা জানবো একটুখানি। ভারত রপ্তানিকারী দেশ থেকে আমদানিকারী দেশে রূপান্তর। প্রথম যেটা, এর আগে ইউরোপের বিভিন্ন দেশে ভারতীয় দ্রব্য সামগ্রীর রপ্তানি হতো। দেশীয় শিল্পের অবক্ষয়ের ফলে ভারতের তৈরি দ্রব্য সামগ্রীর রপ্তানি প্রায় বন্ধ হয়ে যায়। অপরদিকে ভারতীয়দের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিদেশ থেকে আমদানি হতে থাকে। ভারত দ্রব্যাদি উৎপাদনের পরিবর্তে ইংল্যান্ডের কলকারখানার জন্য প্রয়োজনীয় তুলো, রেশম, নীল প্রভৃতি সরবরাহ করতে থাকে। তারপর ওটা হচ্ছে বেকারত্ব বৃদ্ধি। দেশীয় শিল্পের অবক্ষয়ের ফলে ভারতীয় শিল্পের সঙ্গে জড়িত শিল্পী ও কারিগররা বেকার হয়ে পড়ে, ফলে ভারতে প্রবলভাবে বেকারত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে,
আজকে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেল। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর তোমরা কোন কোন ক্লাসের প্রশ্ন জানতে চাও, উত্তর দেখতে চাও আমার থেকে, আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। আশা করি তোমাদের আজকে অনেকটা হলো। তোমরা এগুলোই করো, ততক্ষণ ভালো থেকো।